ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই। তোমাদের এইচএসসি এক্সামের আর মাত্র ১.৫ মাস বাকি। কিন্তু অনেকে আছো যারা এখনো ভালোভাবে পড়া শুরু করতে পারোনি। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখনো কেমিস্ট্রিটা ভালোভাবে শেষ করেনি বা একদমই পড়েনি। আমরা মূলত এই ভিডিওগুলোতে ডিটেইলে খুব বেশি পড়াবো না, জাস্ট যতটুকু পড়লে আমরা A+ পেতে পারি এতটুকুই জাস্ট আমরা কভার করব। ঠিক আছে, এখন আমরা মেইন ভিডিওতে যাচ্ছি। দ্রাব্যতা, গুণগত রসায়ন চ্যাপ্টারটাতে মেইন টপিকটাই হচ্ছে দ্রাব্যতা। এইখান থেকে কিন্তু প্রতি বছরই একটা সিকিউ আসবেই। এমনকি তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে করো তোমাদের দ্রাব্যতা নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। এখানে আমরা ৬টি চেয়ার দেখতে পারছি। এখানে কয়টি ঘটনা ঘটতে পারে? এখন ধরো ৬ জন স্টুডেন্ট থাকার কথা, এখানে ৬ জনের পরিবর্তে এখন ২ জন বা ৩ জন অসুস্থতার কারণে আসতে পারেনি। অর্থাৎ কি ২ বা ৩ জনের ঘাটতি আছে। যখন ঘাটতি থাকে তখন তাকে আমরা বলি অসম্পৃক্ত। যখন ৬ জন আসার কথা ৬ জনই এসেছে তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। এখন ধরো যেই টিচার তোমাদের পড়াচ্ছে সেই টিচারের পড়াশোনা তোমাদের খুবই ভালো লেগেছে, তখন তোমরা তোমাদের বন্ধুদের ডেকে নিয়ে আসলে যে এই স্যারের ক্লাসটা তোরা কর। তখন দেখলাম যে ক্লাসে ১০ জন চলে এসেছে, মানে ৬ জন থেকে ১০ জন, অর্থাৎ ৪ জন যে বেশি এসে পড়েছে। তখন আমরা কি করব? এই ৪ জন কিন্তু দাঁড়িয়ে থাকবে, তাই না? এটা যখন আমরা দ্রবণে চিন্তা করব তখন তার মানে কি অধক্ষেপ পড়েছে। এই অধক্ষেপকে আমরা কি বলি? যখন অধক্ষেপ থাকে তখন আমরা সেই দ্রবণকে কি বলবো? অতিপৃক্ত দ্রবণ। এখন আমরা এটা দ্রবণের ভাষাতে একটু বলি। যখন আমরা ১ লিটার দ্রবণ নিলাম, সেখানে ধরো ৫০০ গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে। এই ৫০০ গ্রাম চিনি নিলে তখন চিনি একদম মিশে যায়, যেমন ৬/৬ এর মতো। এখন আমরা যদি এখানে ১ গ্রামও চিনি বাড়াই তখন কি হবে? এই ১ গ্রামই একটু বেশি হবে, অর্থাৎ নিচে তলানি পড়বে। এইটাকে কিন্তু অতিপৃক্ত বলছি আমরা। এখানে ১ গ্রাম ২ গ্রাম ১০০ গ্রাম ৫০০ গ্রাম যাই হবে সেটাই কি অধক্ষেপ হিসেবে নিচে পড়বে। এখন আমরা যদি অসম্পৃক্তের কথা চিন্তা করি তখন কি হবে? ধরলাম সেখানে ৫০০ গ্রাম থাকতে পারতো, কিন্তু ৫০০ গ্রামের পরিবর্তে আমরা সেখানে ৪৯৯ গ্রাম নিয়েছি অথবা ৪০০ গ্রাম নিয়েছি। এখন কি দেখতে পারবো আমরা? ৫০০ গ্রাম থেকে কিন্তু কম রয়েছে। এখন এই যে কম রয়েছে এটাকে আমরা কি বলছি? অসম্পৃক্ত দ্রবণ বলছি। আর যখন ৫০০ গ্রাম এই ৫০০ গ্রামই থাকবে তখন আমরা তাকে সম্পৃক্ত দ্রবণ বলছি। এখন এই দ্রাব্যতার ক্ষেত্রে অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্তের কাজটা কি? মনে রাখতে হবে, আমরা যখনই দ্রাব্যতা বলবো তখনই এই সম্পৃক্ত দ্রবণের কথা চিন্তা করতে হবে, কারণ অসম্পৃক্ত কিংবা অতিপৃক্ত কোনোটি দ্রাব্যতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দ্রাব্যতার একক সম্পর্কে জানি। ১ লিটার সম্পৃক্ত দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত রয়েছে সেটি হচ্ছে দ্রাব্যতা, তাই না? এখন দেখো এই যে তার মানে কি মোল পার লিটার, মানে ১ লিটারে কত মোল রয়েছে। সেম ভাবে আমরা যদি চিন্তা করি ১ লিটার দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত রয়েছে সেটা কি গ্রাম পার লিটার। একইভাবে ১০০ গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব দ্রবীভূত রয়েছে সেটাই কি গ্রাম পার ১০০ গ্রাম দ্রাবক। এখন এইখানে কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা যখন সিকিউ এর ম্যাথগুলো করব তখন একটা আমরা কনফিউশনে পড়ে যাব যে এইখানে সম্পৃক্ত দ্রবণ বলা হয়েছে আর এখানে দ্রাবক বলা হয়েছে। ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের প্রশ্নে দ্রবণ আছে নাকি দ্রাবক রয়েছে। এখন আমরা আসি ঘনমাত্রা এবং দ্রাব্যতার মধ্যে পার্থক্যটা কি। আমরা উভয় ক্ষেত্রেই জানি ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। আর দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। কিন্তু কথা হচ্ছে তাহলে পার্থক্যটা কি? আমরা একটু আগেই বলেছিলাম দ্রাব্যতাটা কিসের ক্ষেত্রে আমরা হিসাব করি? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। কিন্তু ঘনমাত্রা আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত কিংবা অতিপৃক্ত এই তিনটার ক্ষেত্রেই ঘনমাত্রা চিন্তা করতে পারি। কিন্তু দ্রাব্যতা কিন্তু শুধুমাত্র সম্পৃক্তর ক্ষেত্রে হবে, অসম্পৃক্ত কিংবা অতিপৃক্তর ক্ষেত্রে আমরা দ্রাব্যতা পাই না। নেক্সটে একটা ম্যাথ সলভ করা যাক। 40°C তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 80 হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং
দ্রাবক লাগবে। আচ্ছা, এইখানে কিন্তু একটু আগেই বললাম আমরা কি যে দ্রবণ নাকি দ্রাবক বলেছে সেটা খেয়াল করতে হবে। এখানে কিন্তু 1 কেজি সম্পৃক্ত দ্রবণ বলা হয়েছে, ঠিক আছে? কিন্তু এখন আমরা দেখি এই দ্রাব্যতা বলতে কি বোঝায়, দ্রাব্যতা এইটি মানে কি। এখানে কিন্তু আমরা মোল পার লিটার লিখিনি, মোল পার লিটার যখন বলতাম তখন কি হতো, তখন হতো 1000 গ্রাম অথবা 1 লিটারে কতটুকু দ্রব আছে। কিন্তু এখানে শুধুমাত্র কি এইটি দেয়া আছে, তার মানে কি এটা কিন্তু 100 গ্রাম দ্রাবকে দ্রব 80 গ্রাম, এটার অর্থ কিন্তু এইটাই। অর্থাৎ আমরা কি এখানে আমাদের কিন্তু দ্রবণ নিয়ে হিসাব করতে হবে, কারণ প্রশ্নে কি দেয়া আছে, দ্রবণ। এখান থেকে আমরা কি দেখব, তার মানে দ্রবণ হচ্ছে কত, দ্রবণ হচ্ছে 100 প্লাস 80 গ্রাম সমান কত, 180 গ্রাম। নেক্সটে এখন কি দেখব আমরা, আমাদের চেয়েছে কত, 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব লাগবে, তাই তো? এখন আমরা দেখি 180 গ্রাম দ্রবণে লাগবে 80 গ্রাম, তাহলে 1 গ্রাম দ্রবণে কত লাগবে, 80 বাই 180 গ্রাম। অতএব 1 কেজি অথবা 1000 গ্রামে কত লাগবে, 80 ইন্টু 1000 ডিভাইড বাই 180 গ্রাম। এটা যদি আমরা হিসাব করি আসবে আমাদের 444.44 গ্রাম। এখন এখান থেকে আমরা দ্রাবক বের করে ফেলতে পারবো না? আশা করি আমরা এটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সট ম্যাথে 50 ml সম্পৃক্ত দ্রবণ, তার মধ্যে 12.5 গ্রাম লবণ দেওয়া আছে। এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.25। আচ্ছা, আমরা একটা জিনিস জানি না, ঘনত্ব, ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন। এখন কোথাও যদি ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব কিন্তু প্রায় সেম, আর ধরো আয়তন দেয়া আছে, তখন কি আমরা ইজিলি ভর বের করে ফেলতে পারবো না? এখানে সেম জিনিসটাই, ঘনত্ব দেয়া আছে 1.25, এখন ভর আমরা জানি না, আয়তন দেয়া আছে 50 ml। এখান থেকে ভর কত হবে, ভর আমরা পাই 1.25 ইন্টু 50 ইকুয়াল টু আসবে 62.5 গ্রাম। আচ্ছা, এখন এইটা কি, এটা কিন্তু দ্রবণ, কারণ এই যে প্রশ্নে কি দেয়া আছে, দ্রবণ দেয়া আছে। এখন এই দ্রবণ থেকে আমাদের কি করতে হবে, দ্রাবক বের করতে হবে। তাহলে দ্রাবক সমান কি হবে, দ্রবণ বিয়োগ দ্রব কত, 12.5, এই 12.5 আমরা কি করব, বিয়োগ করব এখান থেকে, দেন কত আসে, 50 গ্রাম। আচ্ছা, এখন কিন্তু ম্যাথ অনেকটাই সলভ হয়ে গিয়েছে। আমরা যদি দেখি 50 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু রয়েছে, 12.5 গ্রাম। অতএব 100 গ্রামে কতটুকু থাকবে, এটা 2 গুণ করলেই হয়ে যাবে, ইন্টু 2 ইকুয়াল টু 25 গ্রাম। তো ম্যাথ একদম ইজি এগুলো। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ দেয়া আছে, আর তার দ্রাব্যতা দেয়া আছে কত, 40। এখন এখানে কি বলা আছে, উদ্দীপকের পাত্র হতে 25 গ্রাম নমুনা দ্রবণ সংগ্রহ করে বাষ্পীভূত করলে 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। পাত্রের সম্পূর্ণ দ্রবণকে সম্পৃক্ত করতে অতিরিক্ত কত গ্রাম দ্রব যোগ করতে হবে। আচ্ছা, এইখানে আমাদের কি দেয়া আছে, 100 গ্রাম, এই 100 গ্রাম পানির মধ্যে দ্রব কতটুকু থাকতে পারে, 40 গ্রাম, তাই তো? আর এইখানে কি দেয়া আছে, আমরা নমুনা সংগ্রহ করেছি 25 গ্রাম, তার মধ্যে অবশেষ আছে 5 গ্রাম, তার মানে কি এখানে দ্রাবক, এটা কিন্তু দ্রাবক। তাহলে কি এখানে আমাদের দ্রাবক হিসাব করতে হবে, তার মানে এই দ্রাবক কি হবে, 20 গ্রামে কতটুকু পাওয়া যায়, 5 গ্রাম। ঠিক আছে, 20 গ্রামে পাওয়া যায় 5 গ্রাম, তার মানে আমরা এখন দেখব এই 20 গ্রামে আসলে পাওয়ার কথা ছিল কত,
তাহলে হচ্ছে 1 গ্রামে পাওয়া যায় 40/100 গ্রাম, অতএব 20 গ্রামে পাওয়া যায় 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 গ্রাম। এখান থেকে আমরা কত পাই? এখান থেকে চলে আসে আমাদের 8 গ্রাম। আমাদের দেখো এখানে পাওয়ার কথা ছিল 8 গ্রাম, কিন্তু আমরা পেয়েছি কত? 5 গ্রাম। এখন তাহলে আমাদের যোগ করতে হবে কত? অতএব যোগ করতে হবে 8 - 5 গ্রাম ইকুয়াল টু হচ্ছে 3 গ্রাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই 3 গ্রাম কতটুকুর মধ্যে যোগ করেছি? দ্রবণ কতটুকু ছিল? এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু অসম্পৃক্ত দ্রবণ দেয়া আছে। তাহলে এখানে কি আমাদের এই দ্রবণটাই নিয়ে হিসাব করতে হবে না? তাহলে আমরা কি 25 গ্রাম দ্রবণে যোগ করলাম 3 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রবণে কতটুকু যোগ করতে হবে? 3/25 গ্রাম। অতএব 100 গ্রাম দ্রবণে যোগ করতে হবে 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। এটা হিসাব করলে আসবে কত? 12 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা হচ্ছে 50 এবং 90। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? এখন একটা জিনিস দেখি আমরা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে দ্রাব্যতা 50, এটার মানে কি 100 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে? দ্রব আছে 50। আর 55 ডিগ্রি সেলসিয়াসে কি আছে? 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত? 90। তার মানে আমাদের এইখানে একটা জিনিস দেখি, আমাদের কতটুকু অতিরিক্ত যোগ করা লাগছে? 100 গ্রামে যোগ করা লাগছে কত? 40 গ্রাম। 90 - 50 গ্রাম ইকুয়াল টু কি? 40 গ্রাম। এখন এই 40 গ্রাম যে আমরা অ্যাড করছি, এটা কিসে অ্যাড করছি? কতটুকু দ্রবণে? একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়েছি। তার মানে কি 30 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রবণ ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস ছিল কত? এই দুটো যোগ করতে হবে আমাদের। 100 প্লাস 50 কত হয়? 150। ঠিক আছে? তার মানে কি 150 গ্রামে যোগ করতে হয়েছিল 40 গ্রাম। অতএব 1 গ্রামে যোগ করতে হবে 40/150 গ্রাম। অতএব আমাদের কতটুকু দ্রবণ নিয়ে কাজ করেছি আমরা? 50 গ্রাম নিয়ে। অতএব 50 গ্রামে আমাদের যোগ করতে হবে কতটুকু? 40 ইন্টু 50 ডিভাইডেড বাই 150 গ্রাম। এটা হিসাব করলে আমাদের চলে আসবে 13.33 গ্রাম।